বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রতিদিন ধারাবাহিকভাবে আমরা সাক্ষ্য আইন আলোচনা করে যাচ্ছি আমরা বিভিন্ন স্লাইডের মাধ্যমে। আমরা ইতিমধ্যে স্লাইডে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকের উপস্থান পর্ব হচ্ছে সাক্ষ্য আইনের। আমরা ইতিপূর্বে 52 থেকে 58 পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা দেখবো সাক্ষ্য আইনের 59 ধারা। সবাই একটু মনোযোগ দেন। স্লাইড কি দেখা যায়? ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের একটি আলোচনা এবং খুবই ইম্পর্টেন্ট। চতুর্থ অধ্যায়ের এই 59 এবং 60 আমাদের এই একজন তদন্তকারী কর্মকর্তার এই দুইটি ধারা খুব ভালো করে জানতে হয়। আমরা যখন মামলা তদন্ত করবো, কোনো একটা জবানবন্দি নিব, আমাদের সাক্ষীগুলা কি ধরনের হবে এখানে স্পষ্ট বলা রয়েছে। মনোযোগ দেন সবাই। আমরা ইতিপূর্বে কিন্তু সাক্ষীর ধরন, সাক্ষীর বক্তব্য, স্বীকৃতি কেমন, স্বীকারোক্তি কেমন এবং আলোচনা করে করে আসছে। এখানে গিয়ে আমরা যেটা দেখব, যে প্রথমে আপনারা যে হেডলাইনটা দেখতে পাচ্ছেন এখানে, দরজা লাগো, আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে শুরুতে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ। মনোযোগ দেন যে আমরা যে ওরাল স্টেটমেন্টটা দিব, মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যাবে। এটা হচ্ছে মূল বিষয়, এটা হচ্ছে মূল একদম সূচি হিসেবে নিবেন। তাহলে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যাবে কখন? এখানে একটা কথা রয়েছে, আদালতে যদি যদি মৌখিক সাক্ষ্যর চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দুই ধরনের সাক্ষী পেয়েছি, একটা মৌখিক একটা তাত্ত্বিক। সাক্ষ্য প্রধানত দুই প্রকার। পরীক্ষা যদি আসে সাক্ষ্য প্রধানত কত, তিন প্রকার লিখবেন না, পরীক্ষায় লিখবে সাক্ষ্য প্রধানত দুই প্রকার। আমরা পড়েছি কি, একটা মৌখিক সাক্ষ্য একটা তাত্ত্বিক সাক্ষ্য। এখন একজন বলবে এখন ডিজিটাল ইলেকট্রনিক রেকর্ড কি? ওখানে কিন্তু ইলেকট্রনিক রেকর্ড এগুলো হচ্ছে একটা এভিডেন্স, এগুলো হচ্ছে দলিলি স্বাক্ষরের একটা বিষয়। এগুলো কিন্তু ডিজিটাল সাক্ষ্য, দালিলি স্বাক্ষরে কিন্তু একটা সাক্ষ্য। তো ওখানে কিন্তু আলাদা ওই মৌখিক স্বাক্ষরের তিন ধারা কিন্তু আলাদা নিচ্ছে, কিন্তু দালিল ডিজিটাল সাক্ষ্য অ্যাড করে নাই। আবার এখানে 59 এবং 60 গিয়ে ডিজিটাল সাক্ষ্য, এগুলো কিন্তু আলাদা, ক খ গ আমরা আলাদা করবো। তো এখানে কোনো পার্থক্য অনেকে লেখেন তিন প্রকার লিখতেছেন। তা আপনি লিখবেন যে মৌখিক সাক্ষ্য এরকম তিন ধরনের, এরকম হতে পারে, মানে নিম্নবর্ণিত হতে পারে মৌখিক সাক্ষ্য এবং ডিজিটাল, এভাবে লিখতে পারে। যদি প্রধানত কত প্রকার, তখন কিন্তু দুই প্রকার লিখবেন, কারণ আমরা স্পেসিফিক ভাগ করেই কিন্তু আসছি। আমরা এ নিয়ে কোনো বিতর্ক তো করার দরকার নেই। আচ্ছা, মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করবেন। আমি যেটা বলতেছিলাম যে যদি দলিলের বিষয়বস্তু ব্যতীত আদালতে যদি দলিল নিয়ে আসে, সেখানে মৌখিক সাক্ষ্য কি গ্রহণযোগ্য হবে কি হবে না? হবে না। কারণ দলিল যেখানে রেকর্ডেড রয়েছে, সাক্ষ্য আর সাক্ষ্য রয়েছে, বিভিন্ন দালিলিক কিছু বিষয় রয়েছে, সেগুলো প্রমাণ করা যায় স্বাক্ষরিত, তার হাতে লেখা কিনা, এগুলো বিভিন্ন এক্সপার্ট করে এগুলো প্রমাণ করা যায়। কিন্তু সেখানে মৌখিক মৌখিক সাক্ষ্য সবসময় লাগে। ওরাল স্টেটমেন্ট ক্যান লাই, যে ওরাল স্টেটমেন্ট মিথ্যা বলতে পারে, বাট এভিডেন্স ক্যান নট লাই। আমি একটা কথা বলি, যে এভিডেন্স ক্যান নট লাই মানে যে আপনি তথ্যটা পাবেন, বস্তুগত সাক্ষ্যটা পাবেন, বা দালিল যে ডকুমেন্টসটা পাবেন, এটা কখনো মিথ্যা বলবে না। বুঝতে পারছেন সবাই? আমরা যদি একটু ভাষ্য যাই, যারা ভাষ্য নিয়ে আছেন ভাষ্যর দিকে তাকালে দেখবেন তারা প্রথমেই বলতেছে যে সাধারণ সূত্র হলো, এখানে উপরে আরেকটা কথা আছে আপনারা দেখেন, যে দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে, যেটা আমি আপনাদের একটু একটু আলোচনা করলাম। ভাষাটা যদি জান, সাধারণ সূত্র হলো যে নর্মালি সূত্রটা কি, আদালতের সর্বোচ্চ উৎকৃষ্ট সাক্ষ্য প্রদান করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। মৌখিক সাক্ষ্য আদালত তো আপনি জিজ্ঞেস করবে সাক্ষ্যটা কি ধরনের, উৎকৃষ্ট সাক্ষ্যটা কেমন, এটা কি মৌখিক না এটা ওরাল না এভিডেন্স। বুঝতে পারছেন? এখন দলিলের যা লেখা আছে, একমাত্র দলিলের বিষয়বস্তু দলিল দ্বারাই কিন্তু প্রমাণ করতে হবে, এটা হলো উৎকৃষ্ট সাক্ষ্য, সর্বোচ্চ সাক্ষ্য। তাই সবসময় খেয়াল রাখবেন, দলিলের বস্তু দলিল দিয়ে কিন্তু প্রমাণ করতে হবে, মৌখিক দ্বারা প্রমাণ করা যায় না। আর অন্য বিষয় প্রমাণ করতে হয়, যদি দলিল বিষয় না থাকে তো মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। আচ্ছা, আমরা তাহলে সাক্ষ্য দুই প্রকার দেখলাম, একটা হচ্ছে মৌখিক আর একটা দলিল। যেখানে দলিল সাক্ষ্য আছে সেখানে দলিলই উৎকৃষ্ট সাক্ষ্য, প্রমাণ অন্যত্র মৌখিক সাক্ষ্য চলবে। দলিলি সাক্ষ্য যদি থাকে, কেউ কেউ দলিল আদালতে উপস্থিত না করে, তাহলে অনুমান করা যায় দলিল খানিতে এমন কিছু আছে যে সেটা সে গোপন করতে চাচ্ছে, কিন্তু এই গোপনটা কিন্তু আদালতে সে সমর্থন করবে না, সবসময় খেয়াল রাখবে। মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে দখল প্রমাণ করার জন্য মৌখিক সাক্ষ্য দেওয়া যায়, এটা বিভিন্ন ধরনের রয়েছে। এবং বিরুদ্ধজনিত দেখবেন যে দখলজনিত সত্য প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য যথেষ্ট। যেমন আমরা জন্ম মৃত্যুর প্রমাণ করতে মৌখিক সাক্ষ্য চলে, এটা আমরা জানি। কিন্তু এই যে ফৌজদারি মামলাটা আমরা কার্যক্রম চালাই, ফৌজদারি কার্যক্রম যদি চালানো হয়, তাহলে ফৌজদারি মামলা মৌখিক সাক্ষ্যের উপরে কিন্তু কি হয়, বিচার হয়। ফৌজদারি মামলা কি মৌখিক সাক্ষ্যের উপর বিচার হয় না? কে, রফিক ভাই? সঠিক স্যার, সঠিক। আমরা এখন তাহলে আমরা 59 কি দেখলাম? 59 আমরা কি দিলাম? মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যাবে 59। আমরা যদি আরেকটু নিচে আসি, মূল কথা হচ্ছে যেটা আলোচনা করলাম, যে
দলিল বস্তু ব্যতীত অর্থাৎ নথিপত্র বা কোনো দালিলিক বস্তু ব্যতীত কোনো বিষয়ের মাধ্যমে প্রমাণ করা যায় সেগুলো মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। দলিল দলিল ব্যতীত হইতে হবে। আর যদি দলিল যদি থাকে তাহলে তো মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য নাই। দলিল হচ্ছে উৎকৃষ্ট সাক্ষ্য, এর মালার্গ। তাহলে আমরা কি দেখলাম? এই এই যে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা, যদি কোনো কন্টেন্টস বা ডকুমেন্টস থাকে সেটা মৌখিক, যদি থাকে সেটা মৌখিক সাক্ষ্য প্রমাণ করা যাবে না। অবশ্যই দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য যে রয়েছে এটা কিন্তু একটা প্রাথমিক সাক্ষ্য, প্রাইমারি এভিডেন্স বা গণ সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স, এগুলো আমরা যা সামনে পাবো এগুলো দেখবো, এগুলো প্রাইমারি সেকেন্ডারি গুলো কি কি। এখন একটু একটু আসি, চোখে দেখা, কানে শোনা, নিজে অনুভব করা, এই সাক্ষী মুখে বলতে আমরা দেখে থাকি। কিন্তু যদি কোনো বিষয় লিখিত দলিলের মধ্যে থাকে, আমরা যা চোখে দেখেছি, যা শুনেছি, যা অনুভব করেছি, এখন মুখে সাক্ষ্য দিতে পারেন। কিন্তু দলিলের মধ্যে যদি লেখা থাকে, শুধু মুখে বলে তা প্রমাণ করা যাবে না, ওইটা প্রমাণ করা যাবে। এক্ষেত্রে মূল দলিলের উপর বৈধ কপি উপস্থান করতে হবে। আপনার সাথে মুখের দলিল উপস্থানের সময় দলিলটা অবশ্যই বৈধ হতে হবে। তাহলে মৌখিক সাক্ষ্য চলবে দলিল ছাড়া বিষয়ে। দলিলের বিষয়ে দলিল দিয়ে প্রমাণ করতে হবে, যে কথাগুলো আমরা আগে বললাম, যাতে একটু এক্সপ্লেন করছে, আর কোনো কিছু নাই। এখন রহিম দেখেছেন করিম রাস্তায় চুরি করেছে, মনে করেন ফৌজদারি ক্ষেত্রে। ফৌজদারি ক্ষেত্রে রহিম দেখেছেন করিম রাস্তায় চুরি করছে, দেখছে কিন্তু। এখন রহিম আদালতে মুখে বলে সাক্ষ্য দিতে পারবেন, কারণ এটা একটা দলিল ভিত্তিক বিষয় নাই। মুখে যদি বলে এটা কিন্তু দলিলের বিষয় না, কেউ কারো দেখছে যে খুন করতে, এটা কি দলিল উপস্থান করার দরকার আছে না? লিখে রাখছে যে এরকম মাত্রা আছে, এরকম লিখে রাখছে, এরকম কিছু না। এটা মুখে বললে শ্রেয়। আবার আরেকটা মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য নয় কোন ক্ষেত্রে? একটি জমির মালিকানা দলিল আছে, সাক্ষী বলেন আমি শুনেছি দলিল অনুযায়ী জমিটি করিমের। এই যে মৌখিক সাক্ষ্য তখন গ্রহণযোগ্য না। যদি জমির মালিকানা প্রমাণ করতে হলে মূল দলিল বা বৈধ কপি আদালতে উপস্থাপন করতে হবে। এখন দলিল ছাড়া কি ঘটনা হতে পারে? একজন সাক্ষী বলেছেন তিনি অভিযুক্ত ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখেছেন, তাহলে এটি একটা মৌখিক সাক্ষ্য প্রমাণযোগ্য, এখানে দলিল দরকার নেই। তাহলে আমরা দুইটা তিনটা উদাহরণ দেখলাম। তাহলে এই ছিল মোটামুটি আলোচনা, যে মৌখিক সাক্ষ্য দ্বারা কি ঘটনা প্রমাণ করা যাবে, সেটা হচ্ছে দলিলের বিষয়বস্তু ব্যতীত হইতে হবে সব সাক্ষ্য না। দলিলের বিষয়বস্তু থাকলে সেটা মৌখিক গ্রহণযোগ্য না। অবশ্যই দলিলের বিষয়বস্তু ব্যতীত হলে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যাবে। এমসিকিউ কি? সাক্ষ্য 59 দ্বারা কোন ধরনের সাক্ষ্যের কথা বলা রয়েছে? অবশ্যই ওরাল স্টেটমেন্ট, মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করা যাবে নাকি কোন নথির বিষয়বস্তু, এটা আলাদা। নথির বিষয়বস্তু কি দ্বারা প্রমাণ করতে হবে? অবশ্যই প্রাথমিক হতে পারে, প্রাইমারি 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 হতে পারে, সেকেন্ডারি হতে পারে, প্রাথমিক বা গণ সাক্ষ্য হতে পারে। সাক্ষ্যয়নের 59 দ্বারা মূল উদ্দেশ্য কি? অবশ্যই মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্যতা নির্ধারণ করা, এটা হলো মূল উদ্দেশ্য। কোন ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য? অবশ্যই যিনি প্রত্যক্ষভাবে দেখা অপরাধ প্রমাণ। মৌখিক সাক্ষ্যটা তো অবশ্যই আপনি যে দেখছে, খালি মৌখিক সাক্ষ্য প্রমাণ করলেন, এটা আপনাকে অবশ্যই ডিরেক্টলি হতে হবে, যে সচক্ষে দেখেছি, শুনেছি, অনুভব করেছি, এরকম কিছু হতো। আমরা পরের সেকশনে যাব। বুঝতে পারছেন? অবশ্যই মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে অবশ্যই প্রত্যক্ষ দেখা প্রমাণ অপরাধ। ক্লিয়ার সবার? তাহলে 59 দ্বারা আমরা কি পেলাম? মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনার প্রমাণ। কার কোনো সমস্যা আছে?